আমাদের সাথে আজকে আছে ডক্টর শুভম সাবারওয়াল, কলকাতা মেডিকেল কলেজ থেকে, এখন সাইকিয়াট্রিতে পিজিটি ফার্স্ট ইয়ার। তো আমরা শুভমের কাছ থেকে জেনে নেব কোভিড-19 রিলেটেড কিছু সাইকোসিস, কারণ কেন হচ্ছে, শুভম এখন সাইকিয়াট্রি নিয়ে পড়ছে, তো ওর পড়ার পেছনে মেন মোটোটা কী আছে বা কেন সাবজেক্টটা চয়েস করেছে, এই ব্যাপারে আমরা শুভমের সাথে কিছু কথা বলবার জন্য আজকে এসেছি কলকাতা মেডিকেল কলেজে শুভমের বয়েজ হোস্টেলের রুমে। তো শুভমের সাথে ফার্স্টে জিজ্ঞেস করব যে তুমি ফার্স্ট কেন মানে সাইকিয়াট্রি চয়েস করলে মেডিসিন না নিয়ে? তো তোমার যেখানে র্যাঙ্ক ছিল মেডিসিন হয়েও যেত, বা সেখানে তোমার সাইকিয়াট্রিকে কেন প্রেফারেন্স দেওয়ার পিছনে তোমার মেন তোমার ভিউ পয়েন্ট কী আছে? বেসিক্যালি আমি যখন থেকে এমবিবিএসে ঢুকেছি, তো আমার কনসেপ্ট ওর আমার যাই হওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছিল একটা নিউরোসার্জন। তো নিউরোসার্জন আর আমার ওই জাতীয় সাবজেক্টগুলো একটু ভালো লাগতো, যেমন অ্যানাটমি বা অনেক সার্জিক্যাল সাবজেক্টসগুলো, সেগুলোতে আমার একটু বেশি ইন্টারেস্ট ছিল। কিন্তু পরের দিকে দেখলাম যে ওটার মধ্যে খাটনিটা অনেক বেশি, আর তার মধ্যে ইন্টারেস্ট পুরোটাই ছিল, কিন্তু লাস্টের দিকে এসে যখন ইন্টার্নশিপ জয়েন করার টাইম আসছে বা ফাইনাল ইয়ারের মধ্যে যখন আমি পড়ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার আরও কয়েকটা চয়েসেসগুলো ভেবে নেওয়া উচিত। কয়েকটা কারণ ছিল, যেমন সার্জিক্যাল ফিল্ডের মধ্যে অনেক বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো ওইরকম কয়েকটা জিনিস ছিল যেগুলো ফ্যাক্টরসগুলোকে আমি কনসিডার করেছিলাম। তো তার মধ্যে আমি আরও ভাবলাম যে আমি আর কি সাবজেক্ট পড়তে পারি। তো আমার বেসিক্যালি সাবজেক্ট ছিল যে আমাকে ব্রেন নিয়ে পড়তে হবে, কিছু একটা হয়ে আমার লাইক ব্রেন নিয়ে থাকতে হবে। তো সেটার মধ্যে নিউরো মেডিসিন ছিল, নিউরো সার্জারি ছিল, আর একটা সাইকিয়াট্রি ছিল। তো আবার নিউরো মেডিসিন করতে গেলে আমার এমডি মেডিসিন করে তারপর আবার ডিএম নিউরোলজি করতে হতো। তো সেটা আমার মনে হচ্ছিল অনেক লম্বা টাইম হয়ে যাবে, তার চেয়ে ভালো এখন এমডি মেডিসিন লাইক এমডি সাইকিয়াট্রি যেটা করা যেত। তো এমডি সাইকিয়াট্রির মধ্যে আমার অ্যাকচুয়ালি দেখলাম যে হ্যাঁ, এই ফিল্ডের মধ্যে প্রচুর কিন্তু এখন প্রসপেক্ট আছে, এই ফিল্ডটা এখন খুবই একটা গ্রোয়িং ফিল্ড, পরের দিকে খুবই অনেক এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো এখন এইটা নিয়ে আমি ভাবলাম অনেকক্ষণ, তারপরে আমি ইনফর্ম ডিসিশনটা নিয়েছি যে আমার এখন সাইকিয়াট্রি নিতে হবে, আর আমি এখন বিহেভিয়ারাল সায়েন্সেসের দিকে এগোচ্ছি। অ্যাকচুয়ালি এখন এই সিচুয়েশন অনুযায়ী তো সাইকিয়াট্রির ফিউচার কী আছে, বা সাইকিয়াট্রি কতটা গ্রো করতে পারে, কেন সাইকিয়াট্রি অলওয়েজ একটা নেগলেক্টেড সাবজেক্ট হয়ে মেডিকেলে থাকে। তো সেক্ষেত্রে শুভমের ভিউ পয়েন্ট কী, যে এটা ফিউচারে গ্রোথ কী আসতে পারে, বা সবথেকে বড় কথা একটা সাইকিয়াট্রিক ইলনেস ইন ফিউচারে ইয়ং জেনারেশনের মধ্যে যেটা এখন দেখা যাচ্ছে, তো সেটা ফিউচারে কতটা বাড়তে পারে, বা ওর এক্সপিরিয়েন্স কীরকম আছে, সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। থ্যাংক ইউ। বেসিক্যালি এখন সাইকিয়াট্রি এখন কেন বেশি গ্রোয়িং সাবজেক্ট হয়ে গেছে, বিকজ একটা টাইম ছিল যখন লোকজন যখন অফিস থেকে বেরোতো, প্রায় অ্যারাউন্ড বিকাল 5টায় বেরোলো, 9টা থেকে 5টা অফিস করলো, 5টায় অফিস থেকে বেরিয়ে গেল, তারপরে ওর কাছে ফোন নেই কিন্তু, ঠিক আছে? তো 5টা থেকে সকাল আবার 9টা অবধি তাকে কেউ কন্ট্যাক্ট করতে পারতো না, ঠিক আছে? এই যে টাইম, আমরা এই যে যুগের মধ্যে আমরা উই আর লিভিং ইন দিস টাইম, যেখানে অ্যাকচুয়ালি এই যে কমিউনিকেশন হয়ে যাওয়ার জন্য, বেশি কমিউনিকেশন হয়ে যাওয়ার জন্য অসুবিধা কী হচ্ছে, যে আমাদের ঘুমটা আরও বেশি ডিস্টার্বড হচ্ছে। আমরা রাতে যখন ঘুমোতে যাচ্ছি তখন আমরা দেখে যাচ্ছি অফিসে কী হয়েছে, রাইট? অফিসের মধ্যে কী চলছে, অফিসের লোকজনের বাড়িতে কী হয়েছে না হয়েছে, আমাদের সব কিছু ইনফরমেশন অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমরা বেশি কানেক্টেড হয়ে গেছি, এত ইনফরমেশন কনজিউম করছি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এত কিছু চলে আসছে, ফরওয়ার্ডস অ্যান্ড অল। তো এত যে ইনফরমেশনটা ওভারলোড হচ্ছে, এটার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ঘুম ভালো হচ্ছে না, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু আমাদের স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি আরও বেড়ে যাচ্ছে। ঘুমের কোয়ালিটি ইজ সাচ অ্যান ইম্পর্ট্যান্ট প্যারামিটার, যেটার জন্য সব প্রবলেমসগুলো অ্যারাইজ করছে। তো তার সঙ্গে আরও আমাদের ডায়েটের ফ্যাক্টরসগুলো, আমাদের ডায়েটটা আরও রিচ হয়ে গেছে, আর আমরা আরও সেডেন্টারি হয়ে গেছি, আমাদের লাইফস্টাইলটা আরও সেডেন্টারি হয়ে গেছে। তো এতগুলো কারণে, আর তার জন্য আমাদের এতগুলো ডিজিজেস চলে আসছে। তো এইসব কারণের জন্য আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো তো বেড়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে আমাদের রেজিলিয়েন্সটা তো কমে যাচ্ছে না, আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমছে আর রেজিলিয়েন্সটা কমে যাচ্ছে। যাই স্ট্রেস ফ্যাক্টর যেমনই আসবে, কিছু ছোট কাজও আমাদের জন্য অনেক বড় হয়ে গেছে। তো এই একটা জিনিস
জিনিসটাকে যখন আমরা বুঝতে যাই তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি এখন ইয়াং জেনারেশনের প্রবলেমগুলো অনেক বেড়ে গেছে অ্যান্ড এদেরকে সলভ করার জন্য আমাদের অত মেন্টাল হেলথ স্পেশালিস্টগুলো নেই। তো মেন্টাল হেলথ স্পেশালিস্ট যতক্ষণ না আমাদের অতজন হচ্ছে ততদিন কিন্তু ওই বার্ডেনটা যত এক্সিস্টিং সাইকিয়াট্রিস্ট থাকবে তাদেরকেই হ্যান্ডেল করতে হবে। সো দেয়ারফর এই যে গ্যাপটা আছে এটার জন্য, এটাকে ফিল করার জন্য কিন্তু সাইকিয়াট্রিস্ট আর ভেরি মাচ রিকোয়ার্ড অ্যাট দিস মোমেন্ট। সো দেয়ার ইজ আ হাই ডিমান্ড ফর শিওর। যদি কেউ নিতে চাইছে সাইকিয়াট্রি অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ আ ক্যারিয়ার, দেয়ার ইজ নো ইস্যু। মানে এখন আর চিন্তা করতে হবে না যে তোমাদের জব হবে কি হবে না, লোকজন স্টিগমা নিয়ে কি ভাববে। আজকাল লোকজন নিজে ধরে ধরে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চাইছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 1 মাস ওয়েট করে তারা কিন্তু আসছে, সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে তাদেরকে। সো দে আর অ্যাকচুয়ালি টেকিং কনসালটেশন। সো ইন দ্যাট ওয়ে এর ফিউচার প্রসপেক্ট অনেক আছে। তো আরেকটা জিনিস যে এখানে রেফারেল অনেক বেশি আছে, বিকজ সবকটা যে আমাদের ফিজিক্যাল ইলনেসেসগুলো তাদের একটা বিহেভিয়ারাল কাউন্টারপার্ট বা একটা সাইকিয়াট্রিক কাউন্টারপার্ট থাকেই। তো সেটার জন্যই যদি একটা ডায়াবেটিস পেশেন্ট থাকে, একটা ডায়াবেটোলজিস্ট নিজে কোনো একটা অ্যান্টিডিপ্রেসেন্ট বা কোনো ওষুধ না দিয়ে সে প্রেফার করবে এখন একটা সাইকিয়াট্রিস্টকে রেফার করতে। তো অনেকগুলো ডিপার্টমেন্টসগুলো থেকে রেফার অনেক বেশি আসছে। তো তাই জন্য এখন বলা হচ্ছে এই ফিল্ডের যা এখন প্রেজেন্ট স্টেটাস সেটা একদম রেডিওলজির মতো হয়ে গেছে। সব ডিপার্টমেন্ট যেখানে রেফার করেন তারা ওপিনিয়ন চাইছে ওই ডিপার্টমেন্ট থেকে, সেটা রেডিওলজির স্টেটাসটা ছিল, তো সেটা এখন অলরেডি সাইকিয়াট্রি পাচ্ছে। সো দেয়ারফোর ইট ইজ বিং টোল্ড অ্যাজ দি আপকামিং রেডিওলজি অফ টুমরো। সো তাই জন্য এখন সাইকিয়াট্রির আগে তো প্রসপেক্ট খুবই ভালো। এখন এবার যেটা আমরা জানবো যে এখন ম্যাক্সিমাম যেটা ইয়ং জেনারেশনের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে একটা ইনসোমনিয়ার প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কখনো আমরা যেটা ম্যাক্সিমাম প্রেসক্রাইব করে থাকি, কোনো সময় ঘুমের ওষুধ বা কখনো অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করে থাকি, তো এটার কি কখনো কোনো মেডিকেশন ছাড়াও কি আদার্স কোনো উপায় আছে যে এটা লং টার্ম একটা ট্রিটমেন্ট, যে ওষুধ ছাড়াও কোনো মেডিটেশন বা সামথিং কোনো কিছু দিয়ে এই ট্রিটমেন্টটাকে করা যায় যেটা মানুষ উইদাউট মেডিকেশন ফলো করতে পারে? সেটা আমরা জেনে নেবো এখন শুভমের কাছ থেকে। ডেফিনেটলি এটা একটা খুবই ভালো অ্যান্ড খুবই একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন আমাদের সোসাইটির জন্য, বিকজ আমরা অনেকটাই ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ইভেন কি ডক্টরসের কাছে যখন একটা পেশেন্ট যায় সে এক্সপেক্ট করে যে ওকে একটা ওষুধ লেখা হবে, কিছু না লেখা হলে কিন্তু ও ভাবে যে এই ডাক্তারবাবু কি কিছু আদৌ কি জানে, নাকি এনাকে কি সত্যি একটা কনসালটেশন চার্জ দেওয়া উচিত। মানে দ্য পেশেন্ট শুড বি অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল যে সামনে ডক্টর ওকে ওষুধ দেয়নি, ওর বার্ডেনটা বাড়ায়নি, ওকে দেখে বলে দিল না তোমার ওষুধের দরকার নেই। তো সেই স্থিতিটা এখন পুরো পাল্টে গিয়ে এখন লোকজন চাইছে যে কে যেন ওষুধ দিয়ে দেয় আমাকে, ঘুম হচ্ছে না, তাকে মেডিটেশন আমরা যখন বলবো ডাক্তারবাবু ওইসব ছাড়ুন, অত আমাদের কাছে সময় নেই, আপনি একটা ওষুধ লিখে নিয়ে আমি দিব্যি ঘুমোবো, কিন্তু এইটা দিয়ে ভালো চলবে না। আর আমাদেরকে দেখতে হবে যে আমাদের আরও কিছু মেথডস আছে কি না। সো অনেকগুলো মেথডস আছে অলরেডি অ্যাভেলেবল আছে, যোগা, মেডিটেশন বা ইভেন সাইকোথেরাপি, আমাদের সাইকোলজিস্টরা যা কাউন্সেলিং করে সেটা দিয়েও কিন্তু লোকজন অনেকটাই ভালো হয়ে যায়। সো দেয়ারফোর এগুলো অনেকটাই লং টার্ম, আপনি ওষুধ খেলে কতদিন খাবেন, রাইট? আর মানে ওষুধ খেতে খেতেও আপনার মানে তাও তো সাইড এফেক্টসগুলো ডেভেলপ করবে, তার আপনি ইভেন ক্লান্ত হয়ে যাবেন ওষুধ খেতে খেতে, কিন্তু মেডিটেশন অ্যান্ড এক্সারসাইজেস করতে গেলে আপনি খুব একটা ক্লান্ত হবে না। আর এটা একটা খুবই ভালো একটা লং টার্ম উপায় আছে। তো আপনার বেসিক্যালি আমি ফোকাস করব এটার উপর, সাইকোথেরাপি অ্যান্ড মেডিটেশনসের উপর। তো এখন যে বাস্তবিক প্যান্ডেমিক সিচুয়েশন আছে কোভিড-19, সেই সিচুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাই অনেকের ক্ষেত্রে কোভিড-19 রিলেটেড সাইকোসিস ডেভেলপ করে থাকে। তো সেই জিনিসটা কোভিড-19 সাইকোসিস কী জিনিস, আর জিনিসটার ক্ষেত্রে আমরা প্রোটোকল কি ফলো করা বা ট্রিটমেন্ট কি কেন হচ্ছে, তো সেই ব্যাপারে আমরা ডিটেলসে শুভমের কাছ থেকে জেনে নেব। থ্যাংক ইউ, এটা একটা খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমি এটার জন্য একটা জিনিস ক্লিয়ার করতে চাইবো যে কোভিড-19 ইনডিউসড কোনো সাইকোসিস বলে এন্টিটি এখনও ধরা পড়েনি, বা এটা কোনো একটা আমাদের লিটারেচারের মধ্যে কোভিড-19-এর জন্য একটা সাইকোসিস হয়ে গেছে সেটা এখনও ধরা পড়েনি। কোভিড-19 হওয়ার পর ব্রেনের মধ্যে কয়েকটা প্যাথোলজিস দেখা গেছে, তার মধ্যে স্ট্রেস রিয়াকশন বা তার মধ্যে ডিপ্রেশন দেখা গেছে, তাদের মধ্যে অ্যাংজাইটি সিমটমস অনেক বেশি দেখা গেছে। তো ওই সিমটমগুলো একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু কোভিড-19 ইনডিউস সাইকোসিস এখন অনেকটাই রেয়ার আছে, আমরা এখনও খুব বেশি কেসেস কিছু রিপোর্টেড পাইনি এটার জন্য। আর তাই জন্য আমি বলবো যে হ্যাঁ সত্যি, কিন্তু কোভিড-19 যখন হয়ে রয়েছে পেশেন্টের, তখন ও যখন আইসিইউতে থাকে বা যদি ওয়ার্ডেই থাকে, তাহলে ও কন্ডিশন ডিটিরিওরেট করে গিয়ে একটা স্থিতি থাকে যখন ও খুব ভুলভাল বকে ফেলছে, লোকজনকে মারতে যাচ্ছে, নিজের চ্যানেল খুলে দিচ্ছে, সব অক্সিজেনের টিউব ফুব ছিঁড়ে দিচ্ছে। এই যে স্থিতিটা হচ্ছে এটা সাইকোসিসের মতো স্থিতি,
কিন্তু এটা একটা ট্রানজিয়েন্ট সাইকোসিস। তো এই যে ট্রানজিয়েন্ট সাইকোসিস এইটাকে আমরা বলি ডেলিরিয়াম। এই ডেলিরিয়াম যে স্থিতিটা আছে সেইটা কিন্তু যে কোনো একটা ইলনেস যার মধ্যে ইলেকট্রোলাইটের প্রবলেম, মানে আমাদের যে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড বা ইভেন ক্যালসিয়াম, এই জাতীয় ইলেকট্রোলাইটগুলোর কিছু ইমব্যালেন্স হলে বা বডিতে যদি জলের কিছু মাত্রার আপ ডাউন হয়ে যায়, তো সেই কারণেও ইভেন যদি বডিতে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আপ ডাউন কিছু হয়ে যায় তাহলেও কিন্তু এইসব সিমটমগুলো ডেভেলপ করে যেতে পারে। তো এইটার জন্য এটা কিন্তু কোভিড-19-এর জন্যই হয় না, এটা কিন্তু যে কোনো একটা ইলনেসের মধ্যে ও অনেক দিন ভর্তি আছে সেটার জন্য ওটা হতে পারে। এইটার ম্যানেজমেন্ট প্রোটোকল হচ্ছে ডেলিরিয়ামের যা ম্যানেজমেন্ট প্রোটোকল সেটাই আমরা ফলো করি। তো ওটার মধ্যে অ্যান্টিসাইকোটিক্স বলে একটা ওষুধ হয়, সেটা আমরা ইউজ করি। অ্যান্টি ডিপ্রেশন অনেক সময় ইউজ করা হয়। অ্যান্টি ডিপ্রেসেন্টস এখানে খুব কম কেসেসই দেওয়া হয়। আর বেসিক্যালি আমরা এখানে এই যে প্রোটোকলগুলো আছে এটা এজ বেসড আছে। হায়ার এজ গ্রুপসের মধ্যে, ওল্ড এজের মধ্যে আমরা বেনজোডাইজেপিন বলে একটা ওষুধ হয় সেগুলোকে কম প্রেফার করি, আর সেখানে আমরা অ্যান্টিসাইকোটিক্স দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি। আর বাকি এজ গ্রুপসের মধ্যে আমাদের দুটো রাস্তাই খোলা থাকে। এখন যেরকম সিচুয়েশন দেখা যাচ্ছে, যখনই খবরের চ্যানেল খোলা হয় তখনই দেখা যাচ্ছে এত কেস বাড়ছে, প্রতিদিন রেকর্ড ব্রেক করছে করোনার অ্যাক্টিভ কেসে। তো সেক্ষেত্রে মানুষ একটা মানে হতাশা হয়ে পড়ছে, তো সবার মধ্যে একটা সবাই ডিপ্রেশনে পড়ে যাচ্ছে যে জিনিসটা অ্যাকচুয়ালি এতটা বাড়ছে। তো যখনই আমরা অ্যাকচুয়ালি মিডিয়ার চ্যানেলে খবরগুলো দেখছি তখন আমরা ভাবি যে এত কোভিড বাড়ছে, তো আমাদের ক্ষেত্রে কোনো মানে আমাদের ফ্যামিলির ক্ষেত্রে কোনো সেরকম খারাপ কিছু না হয়ে যায়, সেটা ভেবে আমরা আরও বেশি হতাশায় পড়ে যাচ্ছি। তো সেই জিনিসটা কতটা মানে কিভাবে কোপ আপ করা যায়, বা সেই মিডিয়ার যে এতটা খবরগুলোকে যেভাবে দেখায় টিআরপির জন্য ওদের ক্ষেত্রে, তো সেটা আমরা কী করে কোপ আপ করবো, তো সেই জিনিসটার থেকে রিমেডির উপায় কী, তো সেটা আমি শুভমের কাছ থেকে জেনে নেবো। এইটা একটা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন ডক্টর রিতম। ব্যাপারটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন করতে হবে সেটা হচ্ছে নিউজগুলোকে দেখা বন্ধ করুন। ঠিক আছে, এখানে কেন? বিকজ নিউজে দেখুন ওরা একটা চ্যানেল চালাচ্ছে, এটাকে বুঝতে হবে ব্যাপারটা। ওরা একটা চ্যানেল চালাচ্ছে, ওদেরও টিআরপি দরকার আছে। তো ওরা যতক্ষণ না ওটাকে একটা সেন্সেশনালভাবে দেখাচ্ছে, আরও যদি ডেথ নিউজকে যতক্ষণ না ওরা দেখাচ্ছে, তো ততক্ষণ ওদের খুব ভালো কভারেজ হবে না, অত ভালো ওদের লোকজন দেখবে কেন? ঠিক আছে, তো আরও একটু সেন্সেশনাল বানানোর জন্য কিন্তু ওদের চ্যানেলগুলো চলছে। এটার মধ্যে আমি কাউকে ডিফেম করতে চাইছি না, কিন্তু হ্যাঁ আমাদের মিডিয়া অনেকগুলো চ্যানেলস আছে যারা এইভাবে দেখাচ্ছে, কিন্তু এভাবে দেখে কোনো লাভ হবে না। আমরা চাইছি লোকজনকে সতর্ক করতে, কিন্তু সতর্ক করার জন্য লোকজনকে ভয় দেখাতে হয় না সবসময়। তো এই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইটার মধ্যেই অ্যাকচুয়ালি এখানে বলা যায় যে ডেথ যেমন হচ্ছে তার থেকে আমাদের রিকভারি তো অনেক বেশি। সেটাও তো হ্যাঁ, সেটাই তো করা যায়, মানে একটা রিকভারি রেটকেও যদি আপনি বেশি করে দেখান তাহলেও তো ভালো হবে। কিন্তু কোনো চ্যানেল কখনো ডেথ রেটের থেকে ফোকাস না মানে ওখান থেকে ফোকাসটা ম্যাক্সিমাম ডেথ রেটেই করে, কখনো রিকভারি কত হচ্ছে পেশেন্ট, কারা কারা সুস্থ হচ্ছে। এখন মানে ডেথ রেটটা মানে সত্যিকারই যে মানে অতটা ভাবার চিন্তার কারণ নয়, কেন রিকভারি অনেক বেশি, ভ্যাকসিন নিলে তার ক্ষেত্রে রিকভারির চান্স অনেক বেটার হয়। এগুলোকে অত বেশি কভারেজ না করে মানুষকে মানে শুধু কত ডেথ হচ্ছে, কোথায় মানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না সেটাকে অনেক বেশি হাইলাইটেড করছে, কেননা ওদের ক্ষেত্রে সেটা কভারেজ করলে ওদের টিআরপি অনেক বেশি হবে। তো সেটা সাধারণ মানুষ অত কিছু বোঝে না, তো যার জন্য মিডিয়ার এত খবর দেখে তাদের ক্ষেত্রে একটা সত্যিকারই ডিপ্রেশন আছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে এরকমভাবে যে সিচুয়েশন হচ্ছে তাহলে আমরা সত্যি অক্সিজেন পাবো তো, মানে সেটা হচ্ছে সেটা সবার ক্ষেত্রেই হতে পারে, বাট তার মানে এরকম না যে ওটা ভেবে ভেবে ঘরে বসে আমি চিন্তায় করে পড়ে গিয়ে ডিপ্রেশনে চলে যাই। আমাদের কিছু সেফটি প্রিকশন মেনটেন করে রাখতে হবে। তাছাড়া যেটা হচ্ছে সেটাকে কখনো মানে প্রিভেন্ট করা যাবে না, শুধু নিজের ক্ষেত্রে প্রিকশনের জন্য ভ্যাকসিন নেওয়া, নিজের ক্ষেত্রে কিছু ইমিউনিটি বুস্টারের জন্য কিছু মাল্টিভিটামিন খাওয়া, এগুলো করে নিজেদেরকে মাস্ক পরে রাখা, সবার থেকে দূরত্ব বজায় রাখা, এই জিনিসগুলো করতে হয়। তো সবাই জিনিসটা ভয় পাচ্ছে, তো সেটা শুভমের কাছ থেকে শুনলাম। শুভমও বললো যে ব্যাপারটা মিডিয়া যে কভারেজটা করে থাকে সেটা সবসময় অনেকটা সত্য নাও হতে পারে, অনেক কিছু ওদের নিজস্ব টিআরপির জন্য ওরা জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে দেখায়। তো যাই হোক, এরপরে হচ্ছে যে আমরা জানবো যেটা কোভিডের সময় সবথেকে বেশি সবাই জিজ্ঞেস করে যে ভ্যাকসিন নেওয়াটা এই মোমেন্টে উচিত হবে কি হবে, কারণ অনেক সময় শোনা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর অনেকে কোভিড পজিটিভ হচ্ছে। ইনফ্যাক্ট আমাদেরই অনেকের হয়েছে কোভিড পজিটিভ, মানে ভ্যাকসিন 2টো ডোজ কমপ্লিট করার পরেও। তো এটা কি সত্যিকারে যদি এটাকে কনসিডার করি, অনেকে বলছে তাহলে ভ্যাকসিনের পরে যদি কোভিড পজিটিভ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তো ভ্যাকসিন নেওয়ার দরকারটা কি, তাহলে ভ্যাকসিন নেবো না। তো এই জিনিসটা কতটা সত্যতা বা সাইড এফেক্ট অনুযায়ী কি নেওয়া উচিত কি উচিত নয়, এটা ডক্টর শুভমের কাছ থেকে আমরা জেনে নেবো।
এটা একটা ভালো প্রশ্ন যে সত্যি কি এখন ভ্যাকসিন নেওয়ার পরেও তো লোকজন যদি পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে লাভটা কি হচ্ছে, কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে কোভিড পজিটিভ হওয়ার পরেও কিন্তু তাদের যে সিমটমগুলো তারা খুব অ্যাগ্রেসিভ দিকে যায়নি। তো সেটা তারা মানে মাইল্ড টু মডারেটের মধ্যেই থাকছে। ইভেন যখন কোমরবিডিটিস ছিল, তারা খুব ওবিস, তারা ডায়াবেটিক আছে, কিন্তু তাও তাদের যে পরিমাণে তাদের আগের দিকে অক্সিজেন দেওয়ার দরকার পড়তো সেরকম ওদেরকে দেওয়ার দরকার পড়ছে না। তো সেখানেই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি ভ্যাকসিনের জন্য কিন্তু একটা ভালো এফেক্টও আছে। তো আপনি যদি ভাবেন যে অনেক সাইড এফেক্টস আছে প্রত্যেকটা জিনিস যার এফেক্ট আছে তার একটা সাইড এফেক্ট হবেই হবে, কিন্তু এটার জন্য যে আপনি একটা যে ওর যে ভালো এফেক্টটা সেটাকেই আপনি ইগনোর করে দেবেন, কিন্তু সেটা চলবে না। অ্যাকচুয়ালি এখন আমাদের কাছে যখন সব কিছু ফেল হয়ে যাচ্ছে তখন কিন্তু ভ্যাকসিনই একমাত্র জিনিস আছে যেটা আমাদেরকে বাঁচাতে পারবে। তো আমি তো সবাইকেই সাজেস্ট করবো যেন ভ্যাকসিন সবাই নিয়ে রাখো। এখন আমাদের গভর্নমেন্ট তো নিয়ে আসছে, সেটাকে 18+ জন্য সবার জন্য তো করে দিচ্ছে, তাহলে আর কি দরকার। আর আমরা তো আগের পুরো বছরটাই তো শুধু ভয়তে ছিলাম, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না জাস্ট এই কারণে যে আমরা ভ্যাকসিন কেন, যতক্ষণ না ভ্যাকসিন আসছে আমি ততক্ষণ বেরোতে পারবো না। এখন ভ্যাকসিন চলে আসছে, এখন ভ্যাকসিনের জন্য লোকজনের ভয় আরও বেড়ে গেছে। এটা আমি বুঝতে পারছি না, এরকম একটা আমাদের সোসাইটির মধ্যে কি একটা চল আছে আমি বুঝতে পারি না সবসময়। আমরা সব জায়গায় এখন শুনছি এই মোমেন্টে যে বিভিন্ন হাসপাতালে, দিল্লির দিকে যেটা হচ্ছে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বিভিন্ন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, সমস্ত হাসপাতালে পরিকাঠামো নেই। তো আমি জেনে নেব ডক্টর শুভমের কাছ থেকে যে কলকাতা মেডিকেল কলেজে উনি এখন কর্তব্যরত আছেন, তো এখন এখানে সিচুয়েশন কী আছে, উনি কোভিডে ডিউটি করছে, উনি বেটার বলতে পারবেন। তো এই সিচুয়েশনে হসপিটাল কীরকমভাবে ম্যানেজ করছে, বা হসপিটালে সত্যি ভেতরে অবস্থাটা কেমন পেশেন্টে, বা সত্যিকারে অক্সিজেন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা ডক্টর শুভমের কাছ থেকে আমি জেনে নেবো। ব্যাপারটা এখানে হচ্ছে যে ক্যালকাটা মেডিকেল কলেজ এখন শুধু একমাত্র জায়গা নয় যেখানে কোভিড ট্রিটমেন্ট হচ্ছে, যেটা কি পুরো 2020 থেকে 21 অবধি যেরকম চলছিল। কিন্তু এখন হচ্ছে যে এখন প্রত্যেকটা মেডিকেল কলেজের মধ্যে কয়েকটা বেডসগুলোকে রিজার্ভ করতে বলা হয়েছে ফর কোভিড ট্রিটমেন্ট। তো ওইটা তো করা হচ্ছেই, কিন্তু এখানে মেডিকেল কলেজের মধ্যে এখন 300টা বেড পুরোপুরি রানিং। আর তার মধ্যে কন্ডিশনটা যেরকম হচ্ছে যে আমাদের অনেকজনকে কিন্তু বেডের জন্য মানে বেড না থাকার জন্য কিন্তু আমাদেরকে ফিরিয়েও দিতে হচ্ছে। তো সেটা একটা প্রবলেম্যাটিক জায়গা, সেটার জন্য আমরা অন্য হাসপাতালগুলোকে মানে রেফার করে দিচ্ছি ওই পেশেন্টটাকে। কিন্তু হ্যাঁ, ওই যে অক্সিজেনের ব্যাপারটা যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, তো হ্যাঁ অক্সিজেনের অসুবিধাটা এখানেও হয়েছে, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলেও সেই অসুবিধাটা আছে, কিন্তু তো সেটার জন্যই খুব জুডিশিয়াসলি ইউজ করা হচ্ছে। অ্যান্ড মেডিকেল কলেজ কলকাতা এখন একটা জিনিস করতে যাচ্ছে যে অনেকটা ফান্ড তৈরি করে ওরা একটা নিজস্ব একটা অক্সিজেনের প্লান্ট লাগাতে যাচ্ছে। তো সেখানে আমাদেরকে আর বাইরে থেকে ডিপেন্ড করতে হবে না যে বাইরে থেকে অক্সিজেন আসছে কি আসছে না। তো সেটা একটা খুবই ভালো জিনিস হয়ে যাবে। তো সেখানে আমরা খুব ভালো সেফটি দিতে পারবো আমাদের পেশেন্টদেরকে। তো এতক্ষণ আমরা কোভিড-19-এর ব্যাপারে সব শুনলাম যে কীরকম সিচুয়েশন হসপিটালের ভেতরে, ম্যানেজমেন্ট কী চলছে, অক্সিজেনের অবস্থা কীরকম আছে, এখানে কীরকমভাবে একটা অক্সিজেন প্ল্যান্ট হসপিটাল কর্তৃপক্ষ থেকে বসানোর জন্য একটা পরিকল্পনার মধ্যে আছে। তো এবার আমরা জানবো শেষ কিছু পয়েন্ট যে উনি কি সাজেস্ট করছেন সবার জন্য এই সিচুয়েশনে, কীভাবে আপনারা মানে বাইরে বেরোনোর সময় কী কী প্রিকশন মেনটেন করবেন, বা ঘরে থেকে আপনি মিডিয়ার যে এরকম অতি সম্প্রচারণ, তো সেই জিনিসগুলোর থেকে কী করে নিজেকে প্রিভেন্ট করবেন, এই ব্যাপারটা আমরা লাস্ট কিছু নোটস আমরা শুভমের কাছ থেকে জেনে নেব। ওকে, তো এটাই হচ্ছে এখন যে আপনাকে এখন ভ্যাকসিন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হবে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মাস্ক আর স্যানিটাইজার সেটা কিন্তু আর মার্কেট থেকে বেরিয়ে যায়নি, আর সেটা কিন্তু প্রোটোকল থেকেও বেরিয়ে যায়নি। তো সেটা আপনাকে মানতেই হবে, আপনাকে মাস্ক পরতে হবে। আর এখন নতুন যে গাইডলাইন এসছে যে ডাবল মাস্ক পরলে কিন্তু আরও ভালো এফেক্টিভনেস হয়ে যাচ্ছে। তো আপনি 2টো ক্লথ মাস্কই পরুন, যদিও সেটাই পসিবল হয় 2টো ক্লথ মাস্ক হয়। যদি ভালো যদি আরও ভালো প্রোটেকশন চান সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন, আরও ভালো চাইলে N95 মাস্ক। যদি কিছু না পাওয়া যায় ক্লথ মাস্কের জন্য যে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়, তো আপনি সেটা করুন। আর একটু দূরত্ব মেনটেন করাটাই চেষ্টা করুন। আমরা জানি আমাদের পপুলেশন অনেক বেশি, আমাদের ভিড় মেট্রো বা ট্রেনে উঠতেই হয়, কাজের জন্য যেতেই হয়, বা কোনো একটা জায়গায় হাসপাতালের লাইন দিতে হচ্ছে, সেখানে করতেই হবে, মানে আর কিছু করার নেই ওখানে। তো এটা একদম প্র্যাকটিক্যাল সিনারিও। তো এখানে আমরা
যতটা পারি আমরা চেষ্টা করি। আরেকটা জিনিস যে এই যে এতটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, সেটার জন্য আমরা যেটা করতে পারি, টিভি আমাদের দেখতে হবে। সত্যি আমরা কিন্তু নিউজ দেখেই আমরা জানতে পারি যে আশেপাশে কি হচ্ছে। সেটার জন্য যদি আমরা করতেই চান, সকালের টাইমটা যখন আপনি ঘুম থেকে উঠেছেন তখন দেখবেন না, ঘুমের লাইক জাস্ট ঘুমোতে যাচ্ছেন তখন তার জাস্ট ইমিডিয়েটলি আগে একদম দেখবেন না। এই দুটো টাইম হচ্ছে প্রাইম টাইম ফর আর মাইন্ড। এই সময় আমরা যাই মাইন্ডের ওপর দিই কিন্তু সেটাই বারবার চলতে থাকেন, সেটা কিন্তু ম্যানিফেস্টও হয়ে যায়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের উপর চেপে যায় আর সেটা ম্যানিফেস্ট হয়। এটাই সাইকোলজিস্টরা আমাদেরকে সবসময় শিখিয়ে গেছে। তো এই দুটো প্রাইম টাইমসের মধ্যে একদম দেখবেন না। আপনার যখন সব কাজ হয়ে গেছে, আপনার প্রোডাক্টিভিটির টাইমটা চলে গেছে, সেই সময় যেমন বিকাল 7টা, যেমন আপনার সব কাজ শেষ হয়ে গেছে, আপনি বাড়ি ফিরেছেন, তখন আপনার কিছু যদি দেখতে হয় তাহলে কি ঠিক আছে আপনি একটু নিউজ দেখলেন, কিন্তু ঘুমের আগে একদম দেখা যাবে না, সকালে ঘুম থেকে উঠে দেখা যাবে না। এই কয়েকটা জিনিসই আছে আমার, যেটা দিয়ে আপনি খুব ভালো করে নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। আর হ্যাঁ, এক্সারসাইজ আর মেডিটেশন, এই দুটো জিনিসকে যেন না ভোলা হয়। এই দুটো জিনিস হচ্ছে একদম বেস আমাদের জন্য। অ্যাকচুয়ালি মেডিটেশন আমাদের হেল্প করে অনেকটা স্ট্রেসকে রিডিউস করার জন্য, Definitely. স্লিপ সাইকেল অনেক ইমপ্রুভ করে সেই ডেফিনেটলি। আজকে আমরা শুভমের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো আপনারা আশা করি পয়েন্ট যেগুলো বললেন উনি, তো ওগুলো অনেকটা হেল্পফুল হবে। তো ডক্টর শুভমকে থ্যাংক ইউ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন নিচে কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিচে রেড বাটনটাতে ক্লিক করে। তো দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। নমস্কার।